স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। তদন্তে বাধা সৃষ্টি করবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আগে দেয়া বিদ্বেষমূলক বক্তব্য সরিয়ে নিতে আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে গণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে প্রথম মামলাটি করা হয়। এই মামলায় ট্রাইব্যুনাল তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এমন অবস্থায় ভারত থেকেই বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। তদন্ত চলাকালীন অবস্থায় কোনো আসামি এমন কোনো হেট স্পিচ বা এমন কোনো স্পিচ দিতে পারবেন না যাতে করে এই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়। স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের ৫ম সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় ১৭ ডিসেম্বর। রিটের ওপর দেয়া রুল শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ঠিক করে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়। ১৭ আগস্ট ৫ম সংশোধনীর বৈধতা নিয়ে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন হাইকোর্টে রিট করেন। দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বলে প্রত্যাশা আইনজীবীদের। ১৭ ডিসেম্বর ২০২৪ এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, সব কিছুকে সামনে রেখে হাইকোর্ট বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি। প্রায় ৬৮টা আর্টিকেলকে এটা টাচ করছে। সো এটা শুধুমাত্র কয়েকটা সেকশনকে যদি কয়েকটা আর্টিকেলকে যদি অনারেবল কোর্ট যদি বাতিল করে, সেক্ষেত্রে অনারেবল কোর্টকে একটা লেজিসলেটিভ পাওয়ার এক্সারসাইজ করতে হবে। সো আমরা এটা সাবমিশন দিয়েছি যে এটা করাটা মানে আইনগতভাবে ঠিক হবে না। বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচার করে বাকযুদ্ধ ঘোষণা করেছে ভারত, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ঐক্যবদ্ধ থেকে অপপ্রচারের জবাব দিতে পারলে ভারতের মুখে চুনকালি পড়বে। তিনি বলেন, জাতীয় ঐক্যের যে ডাক দেয়া হয়েছে তা দেশের নিরাপত্তায় মাইল ফলক হয়ে থাকবে। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দিনব্যাপী কর্মসূচি। পূর্বাচলের সংস্থাটির মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন মিথ্যাচারের মাধ্যমে বাকযুদ্ধ ঘোষণা করেছে ভারত। এই একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে। সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন, তবে ওদের সেই সময় ওদের মুখে চুলকানি পড়বে যে ওনাদের মিথ্যা ঘটনাটা প্রকাশ করতেছে। এটা জনগণ এবং বিশ্ব মিডিয়াও এটা অ্যাকসেপ্ট করবে না। সীমান্তে নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী মোতায়েন করা প্রয়োজন। সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। ওনার দেশেরটার জন্যই মনে আমাদেরটা ভুলে উনি বুঝে ফেলেছে বাংলাদেশে দরকার। ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে ওইটা চাচ্ছে। জাতীয় ঐক্যর যে ডাক দেয়া হয়েছে তা ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে বলেও মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একসাথে সব হয়ে যায়, এটাতে খুবই একটা ইতিবাচক দিক। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। মামলায় নাম থাকলেও বিনা তদন্তে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আরও বলেন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ফলেই জনবান্ধব হয়ে উঠবে পুলিশ বাহিনী। বাহিনীর সব সদস্যকে সতর্ক করে বলেন, কোনো সদস্যের দুর্নীতির দায় বাহিনী নেবে না। যদি আপনার কোনো ধরনের ইনভলভমেন্ট না থাকে, আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন। আমরা
বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল 10:30টার দিকে তাকে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ পরিদর্শক রুবেল আফরাতের নেতৃত্বে একটি দল তাকে নিতে আসে ভৈরবে। এর আগে বুধবার রাত 11টার দিকে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে আটক করা হয় চন্দনকে। ভৈরব থানার ওসি জানান, তাকে ধরতে চট্টগ্রামের ডিবি পুলিশ গত 2 দিন ধরে সেখানে অবস্থান করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চন্দন আলিফ হত্যার কথা স্বীকার করেছে। এর আগে 26শে নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুরের পর তার ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষের সময় আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 31 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 15 থেকে 20 জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন সাইফুলের বাবা। এই মামলায় 18 জনকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামি চন্দন এতদিন পলাতক ছিল। চট্টগ্রাম অ্যাডভোকেট সাইফুর রহমান হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে আমরা গতকালকে 12:15টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত ছিল বলে স্বীকার করছে। জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিতীয় দিনে আজ বৈঠক করবেন ইসলামী দলগুলোর নেতারা। বিকেলে ফরেস্ট সার্ভিস একাডেমিতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল বিকেলে প্রথম দিনের বৈঠকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। পাশাপাশি জামায়াতে ইসলামী 12 দলীয় জোটের এনপিপি সহ আরও কিছু রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কঠিন সময় পার করছে তার দেশ, তাই সংঘাত নয় সহযোগিতার ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠকে রাজনৈতিক দলগুলো চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি, পরবর্তী জাতীয় নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভারত বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে। পৌষ আসার আগে হেমন্তের শেষে উত্তরের জেলা পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীতের অনুভূতি। সকাল থেকে দিনের অনেকটা সময় ঘন কুয়াশায় ঢাকা থাকছে ঠাকুরগাঁও জেলার বেশিরভাগ এলাকা। সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হয়। বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে 12 ডিগ্রি সেলসিয়াসে। শীত থেকে রক্ষা পেতে অনেকে আগুন জ্বালিয়ে উত্তাপ নিচ্ছেন। দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষরা। শীতের হাওয়া উপেক্ষা করে কাজে যাচ্ছেন তারা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। এদিকে টানা 9 দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি রেকর্ড করা হলেও আজ তা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 12 ডিগ্রিতে। এদিকে নওগাঁর বদলগাছিতেও আজ সর্বনিম্ন 12 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরাঞ্চলে শীত বরাবরই সর্বোচ্চ বেশি থাকে, এবার একটু শীতটা খুব দ্রুত চলে আসছে। আজকে 2-3 দিন ধরে প্রচন্ড শীত পড়ছে এবং প্রচন্ড কুয়াশা। শীত আসলে আয় উন্নতি কমে যায়, কাজ কাম হয় না, আমরা নিজেই করতে পারি না। শীত ভালোই, কুয়াশা খুব, গাড়ি ঘোড়া চালাইতে খুব কষ্ট হচ্ছে। সিলেটে আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের 3 ম্যাচের টি-20 সিরিজ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে প্রথম ম্যাচ। সিলেটের চা বাগানে প্রকৃতির মাঝে উন্মোচিত হয়েছে সিরিজের ট্রফি। মালিক ছাড়া চা বাগানে ঐতিহ্যবাহী পোশাক পরে টি-20 ট্রফির ফটো সেশনে অংশ নেন আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস এবং বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বুধবার 2 দল অনুসরণ করে 2টি পাতা একটি কুড়ির দেশের কন্ডিশনটা মনে ধরেছে 2 দলেরই অধিনায়কের। আইরিশদের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশের টি-20তেও আধিপত্য দেখাতে চায়, আর আয়ারল্যান্ড নতুন কন্ডিশনে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী। প্রথমবারের মতো যুব বিশ্বকাপে কোয়ালিফাই করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের বরণ করে নেন ফেডারেশন কর্তারা। দুপুরে দেয়া হবে সংবর্ধনা। ওমানে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয় বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে চীনকে 6-3 গোলে হারায় তারা। এর আগের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে যুব বিশ্বকাপে কোয়ালিফাই করে জয় আমিরুলরা। গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানের কাছে হারলে ওমানকে হারায় বাংলাদেশ। ড্র করে মালয়েশিয়া এবং চীনের সাথে। এই জয়ের পেছনে খেলোয়াড়দের কৃতিত্ব দিচ্ছেন যুব হকি দলের কোচ মওদুদুর রহমান শুভ। সংবাদে ছিল এই এখনকার মতো।
ডিবিসি সংবাদের পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।